হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। বেলকনিতে শ্রাবণের পাঞ্জাবিটা শুকাতে দিয়ে নিজের ভাবনাতেই আবার ফিরে এলো ঘরে। ভেজা শাড়িটার পানি ঝাড়তে ঝাড়তে ওয়ার্ড্রোবের কাছে এগিয়ে আসতেই ভূত দেখার মতো চমকে উঠল ঈশা। আতকে উঠে দু পা পিছিয়ে পড়ে বিরক্ত গলায় শুধালো, আপনি আপনি এখানে কেন? কি করছেন? ঈশার গলায় ধ্যান ভাঙে তুর্যর। ফট করে নিজের চোখ নামিয়ে নেয় ঈশার থেকে। নিচের দিকে তাকিয়ে মাথা চুলকে বলে, আমি অনেকক্ষণ যাবৎ তোমার অপেক্ষা করছিলাম। তুমি নাম শোনা ভেবে চলে এলাম খোঁজ করতে। ঈশা ভেতরে রাগে ফেটে পড়ল। দরজার দিকে তাকিয়ে দেখলো দরজাটা খোলা। দরজা তো সে লক করে দিয়েছিল, খুললো কেমন করে? মনে মনে রাগান্বিত হয়ে সন্দিহান গলায় প্রশ্ন করলো তুর্যকে, আপনি ভেতরে এলেন কি করে? দরজা তো লক করা ছিল। ঈশার প্রশ্নে পেছন মুড়ে দরজার দিকে একবার তাকালো তুর্য। নিজেকে নির্দোষ প্রমাণে বলল, নো নো নো, দরজা লক ছিল না। ট্রাস্ট মি, লক থাকলে আমি কেমন করে আসব? গাল ফুলিয়ে নিঃশ্বাস ছাড়লো ঈশা। বলল, ঠিক আছে, আপনি নিচে যান, আমি চেঞ্জ করে আসছি। কথাটা বলতেও মুখে বাঁধলো ঈশার। তাকে এই অবস্থায় দেখেও লোকটা দাঁড়িয়েছিল এতক্ষণ, কমন সেন্সও নেই নাকি? তুর্য মুচকি হেসে মাথা দুলিয়ে প্রস্থান করলো। তুর্য যেতেই বড় করে নিঃশ্বাস ছাড়লো ঈশা। কেমন লোক রে বাবা, সামান্য কমন সেন্স বলতে কিছুই নেই। হলুদের অনুষ্ঠান শেষ হলো সবে। হলুদের সরঞ্জাম লোক দিয়ে সরিয়ে কালকের বিয়ের আয়োজন শুরু করা হলো পুনরায়। সন্ধ্যা থেকে রাত 8টা অবধি সবার সাথে আড্ডা দিয়ে ফিরে গেছে তুর্য। যাওয়ার আগে জানিয়ে গিয়েছে কাল সকাল সকাল চলে আসবে বাবা মাকে সাথে নিয়ে। যাওয়ার আগে ঈশাকে এক মুহূর্তের জন্য একা চাইলেও সম্ভব হলো না, তাই মনে এক রাশ আক্ষেপ নিয়ে যেতে হলো তাকে। তবে মনে মনে আজকের ঘটনাটি এখনও খোদাই হয়ে আছে যেন। ঈশার আকর্ষণীয় দেহটি সে কোনোভাবেই ভুলতে পারছে না। কবে এই মেয়েটাকে নিজের বউ করে পাবে? কি করে নিজেকে সামলে রাখবে একটা বছর? রাত 11টা। ছাদে উঠল এক গাদা মানুষ। সঙ্গে উঠেছে বিয়ের কোণে ঈশা, তুতুন, তানি, আরব এবং শ্রাবণ। এখন জমিয়ে কফির আড্ডা হবে। যে যার জীবনের একটা স্মরণীয় হাসির গল্প বলে শোনাবে। যদি সেই হাসির গল্পে একাধিক লোক হাসে তবে তার জন্য গিফট থাকবে। খেলাটি ভীষণ মজার, কিন্তু ঈশার অংশগ্রহণ করা হলো না। সবার জন্য কফি বানানো, নিয়ে আসা, সার্ভ করা সবটাই তার ঘাড়ে এসে পড়ল। আড্ডায় যোগ হলো তিতিরের মামাতো এবং খালাতো ভাই বোনেরা, শ্রাবণের বন্ধুরা, আরবেরও গুটি কয়েক বন্ধু এলো আজ। এখন তারাও আছে এই আড্ডায়। আরও আছে তুতুনের 2জন বান্ধবী, তানির 3জন বান্ধবী। তবে একলা বাদ পড়ল ঈশার একমাত্র বান্ধবী নামিরা। নামিরা না আসার কারণটা একটু ব্যক্তিগত, যা তার বেস্ট ফ্রেন্ড কেউ সে জানায়নি। ট্রেতে প্রায় 7টা কফির কাপ নিয়ে সিঁড়ি গুনে গুনে উঠছে ঈশা। পেছনে আছে লতিফা, ওর হাতেও আরেকটি ট্রে যেটাতে বিস্কুট, চানাচুর আর মুড়ি রাখা। দুজনেই ধীরে ধীরে উঠছে উপরে। নিচে আরও কয়েকটা কাপ সাজিয়ে রেখে এসেছে। একটা দিয়ে আবার যাবে আরেকটা আনতে। দুজনেই আতঙ্কে কাঁপছে, যদি কোনোভাবে পড়ে যায় সেই ভয়ে। এক সিঁড়ি উঠছে তো এক সিঁড়ি থামছে। গলার স্বরটা ভীষণ কাছে থেকেই ভেসে আসছিল। হঠাৎ বাতাসের গতিকে ঈশাকে পাশ কাটিয়ে গেল কেউ। তবে মানুষটা এতটাই দ্রুত নেমে গেল যে থরথর করে কাঁপতে থাকা কফির কাপগুলো মুহূর্তেই উল্টে পাল্টে গেল। কিন্তু গেল না, একজোড়া হাত এসে শক্ত করে ধরে ফেলল ট্রেটা। ঈশাকে আতঙ্কে বিমূঢ় হয়ে গেল ক্ষণেই। চোখ জোড়া বড় বড় করে ট্রেটার দিকে তাকাতেই দেখলো এক কাপগুলো হেলতে দুলতে আবার স্থির হয়ে গেল। ঈশা দম আটকে সম্মুখে তাকাতেই দেখলো রাগী চোখে তাকিয়ে আছে শ্রাবণ। পাশ থেকে লতিফা খানিক ফ্যাকাশে গলায় বলে উঠল,
ভাইজান আপনারে মোবাইল। শ্রাবণ লতিফার কথায় কোনো ভ্রুক্ষেপ করলো না। তার রাগী চোখ এখনও ঈশার উপরেই এঁচে আছে। ঈশা পাশ ফিরে লতিফার দৃষ্টি অনুসরণ করে নিচে তাকাতে আরেক দফা আটকে উঠল। ফের পুনরায় ভয়াতুর নয়নে শ্রাবণের পানাতে তাকাতে শ্রাবণ থমকে বলে উঠল, তোর কি কোনোদিন আক্কেল হবে না? এত বড় মেয়ে হাঁটুতে বুদ্ধি নিয়ে ঘুরিস? ধমক খেয়ে আটকে উঠল ঈশা। খিঁচে চোখ জোড়া বন্ধ করে কুঁজো হয়ে পড়ল কিঞ্চিত। রাগে শ্রাবণের মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ছাদে একটা চর বসাতে এই বোকা মেয়েটাকে। ঈশা কান্না জড়ানো কম্পিত স্বরে বলল, আমি কি করেছি? আমাকে কেন বকছো? তোকে কফি আনতে কে বলেছে? ছাদে সবাই কফি খাবে বললো। তো তাই বলে সব গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিবি? মা ছোটো মা নেই? তোর মতো বলদকে দিয়ে কেন এসব কাজ করাতে যায়? আমি বলো, তুমি কিন্তু। আর একটা কথা বললে থাপড়ায় দাঁত ফেলে দিব। চুপসে গেল ঈশা। ওর মুখে আর কথাই আসলো না। শ্রাবণ পুনরায় দাঁতে দাঁত চেপে বলল, এতগুলো মানুষ কফি খাবে আর উনি নাচতে নাচতে কাপে করে কফি নিয়ে চললেন। ইচ্ছে করছে মাথায় তুলে আছাড় মারি। বাসায় ফ্লাস্কের অভাব, ফ্লাস্কে করে নিয়ে গিয়ে সবাইকে দিতে পারলি না? এই তোর ঘটে কি আসলেই বুদ্ধি নেই? এত হাদা তুই? ঈশার মনে মনে অনেক কথা জমল, কিন্তু এই মানুষটাকে কিছু বলার বোকামি সে করবে না। তাই কোনো কথা না বলেই চলে যেতে নিলেই খেতে হলো আরেক ধমক। কেননা সে কফির মগগুলো নিয়ে পুনরায় নিচের দিকে রওনা হচ্ছিল। শ্রাবণ ধমক দিয়ে বলল, উপরে যখন উঠেই গিয়েছিস এগুলো দিয়ে বাকিগুলো ফ্লাস্কে করে নিয়ে আয়। ঈশা ঠোক গেলে হ্যাঁ সূচক মাথা নেড়ে ধীর গতিতে উঠে যায় ছাদে। পেছন পেছন গুটি গুটি পায়ে এগোয় লতিফাও। শ্রাবণ ওর যাওয়ার পানে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে নিচে নেমে যায়। ফোনটা হয়তো ভেঙেই গেছে। ভাবতে ভাবতে ফোনটা মেঝে থেকে কুড়িয়ে তুলতে দেখলো স্ক্রিনে দাগ পড়ে গেছে। আফসোস করে কপাল ডলতে ডলতে চলে গেল বাইরে। ঈশা সবাইকে কফি দিয়ে এক প্রকার দৌড়ে এলো সিঁড়িতে। ভেবেছিল শ্রাবণ হয়তো থাকবে, কিন্তু সে নেই। যা দেখে মনের কোণে কালো মেঘেদের ভিড় জমল। তবে শ্রাবণ যেমন হুকুম করে গেল তেমনভাবে সব তামিল করলো। পরের কফিগুলো দুটো ফ্লাক্সে ভরে নিয়ে এলো। এক এক করে সবাইকে কফি দিয়ে নিজের জন্যও নিল। তুতুনের পাশে আসন করে বসতে বসতে আবারও এসে পড়লো আরেক গুরু দায়িত্ব। তাই বসেও আর বসা হলো না, কফি নিয়েই উঠে যেতে হলো। পুনরায় এই গুরু দায়িত্ব শেষ করে বসতে ইচ্ছে করলেও বসলো না আর। ফোন আর কফির মগটা নিয়ে চলে গেল ছাদের এক পাশে। আকাশে মস্ত বড় একখানা চাঁদ উঠেছে। চাঁদের পাশে লক্ষাধিক তারার মেলা। চারপাশে মৃদু বাতাস, বাতাসে বৃষ্টির আভাস। মস্ত বড় চাঁদটাকে ঘিরে বারবার মেঘেদের হাত বসলেও পরক্ষণে কেটে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে তা। আবারও পুনরায় থেকে থেকে মেঘ জমে ঢেকে যাচ্ছে চাঁদটা। ঈশা তার স্থির দৃষ্টি নিক্ষেপ করছে চাঁদের পানে। কফির মগে একবার চুমুক দিয়ে হারিয়ে গেল প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে। প্রকৃতির এই অসামান্য রূপে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা পেশ করলো মনে মনে। ঠিক তখনই মনটাকে বিষণ্ণ করে দিয়ে ফোনটা বেজে উঠল ওর। ফোনটা সামনে ধরতেই দেখা মিলল তুর্যর নাম্বারটা, যা দেখতেই বিষণ্ণ মনে আরেকটু বিষ পড়ল যেন। বউ কি করছো? ঈশা মনে মনে বড্ড বিরক্ত হলো। সরাসরি বলল, বিয়েটা না হওয়া অবধি আমাকে এইভাবে ডাকবেন না প্লিজ। কেন, বউ কি রাগ করে? প্লিজ তুর্য। ওকে ফাইন, তুমি যা বলবে সেটাই হবে। কি করছিলে? কফি আড্ডা হচ্ছে। তুমি তো আড্ডায় নেই। আরব বলল। সবাইকে কফি দিয়ে আমি চাঁদ বিলাস করতে এলাম। একা কেন? আমাকে সঙ্গে নিতে অসুবিধা ছিল? মাঝে মাঝে কেবল একা স্রেফ নিজেকেই নিয়েই কিছু করতে হয়। আপনাকে নিয়ে চন্দ্রবিলাস করার অজস্র সুযোগ হবে, কিন্তু নিজেকে নিয়ে হয়তো আর তেমন সময় হবে না কখনোই। আমার কাছে থাকলে কোনো কাজেই তোমাকে একা করতে দেব না। বাবার বাড়িও আশ্বাস চলবে না। সর্বক্ষণই আমাকে সময় দিতে হবে। ঈশা থমকালো কিঞ্চিত। মজা করছে কি তুর্য?
বিয়ের পর বাবার বাড়ি আসবো না আমি? না, কেন? মা, বড় মামি, ছোট মামি তাদের দেখতে ইচ্ছে করলে? ওইসব জানি না। আমি আমার বউকে একদমই ছাড়তে পারবো না কোথাও। ও, এই তবে আপনার প্ল্যান। তা নয় তো কি, আমি আমার বউকে ছাড়া একদমই থাকতে চাই না, ব্যাস। ঈশার মন খারাপ হয়ে গেল। মাকে ছাড়া কোনোদিনই এক মুহূর্তের জন্য থাকেনি। তো বড় মামি, ছোট মামি, মামারা কাউকেই একদিনের বেশি না দেখে থাকতে পারে না ও। সেখানে তুর্যর এমন আবদার, যেন অন্যায় আবদার ঠেকলো ঈশার মনে। চুপ হয়ে গেলে কেন? কি ভাবছো? কিছু ভাবছি না, আপনি বলুন। একটা কথা বলবো বউ? বিয়ে না হওয়া অবধি আমাকে ঈশা বলেই সম্বোধন করুন প্লিজ। কাঁচ কাঁচ গলায় ও পাশ থেকে বিরক্ত গলায় শোনা গেল তুর্যর। আশ্চর্য, তুমি এত রিয়াক্ট করছো কেন? বউই তো ডেকেছি, বউ বলে আদর সোহাগ তো করছি না। ঈশার অসহ্য লাগছে তুর্যর এমন আচরণ। বলছে তো এই ডাক তার ভালো লাগছে না, তারপরও কেন ডাকতে হবে তাকে? কথায় কথায় তোমার ওভার রিয়াক্ট পছন্দ নয় আমার। প্লিজ বিয়ের আগে যত সম্ভব এই ব্যাড হ্যাবিট চেঞ্জ করো। বিয়ের পর এইসব সহ্য করব না আমি। হুকুমের সুরেই বলল তুর্য। বিরক্তিতে কপালের ভাঁজ তীক্ষ্ণ হলো ঈশার। মানে আমার একটা কথা পছন্দ না হলে আমি বলতে পারবো না? বলেই আপনার কাছে ওভার রিয়েক্ট বলে গণ্য হবে কেন? আমার হবু বউকে আমি বউ বলে ডাকলে কি অসুবিধা? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুর্য প্লিজ এত প্রশ্ন করবেন না। আমি কেবল এই শব্দটা এখন ব্যবহার করতে না করছি। বিয়ের পর যা খুশি করুন, আমি বারণ করিনি। ঝগড়া করার হলে নিজের রুমে যা। এখানে 10 জনের সামনে নিজেদের পার্সোনাল প্রবলেম তুলে নাই ধরলি। বাতাসে তাল কেটে একখানা পরিচিত গলা কানের পর্দায় বাড়ি খেতেই থেমে গেল ঈশা। ওপাশ থেকে ধীরে গলায় চেঁচাচ্ছে তুর্য। ঈশা পাশ ফিরে তাকালে শ্রাবণকে দেখতে পেল। তাই তুর্যকে আর বিশেষ কিছু না বলে ফোনটা কান থেকে নামিয়ে কেটে দিল। শ্রাবণ আর দাঁড়িয়ে রইল না, কথাটা বলেই চলে গেল ছাদের অন্য প্রান্তে। ঈশা খেয়াল করলো শ্রাবণের হাত খালি। লতিফাকে বলেছিল শ্রাবণ এলে তাকে যেন এক মগ কফি দেয়। নির্ঘাত ভুলে গিয়েছে। ঈশা নিজের কফি রেখে দিয়ে শ্রাবণের জন্য এক মগ কফি নিয়ে গেল। শ্রাবণ ছাদের রেলিংয়ের হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শীতল চাহিনী তার চন্দ্রমাতে নিবদ্ধ। পেছনে কারো অস্তিত্ব প্রগাঢ়ভাবে উপলব্ধি হলেও মুখে কোনো কথার স্থান দিল না শ্রাবণ। এক বুক যন্ত্রণা নিয়ে বরাবরের ন্যায় নিজেকে খোলসের মধ্যে বন্দি রাখল। ঈশা 2 মিনিট নিঃশব্দে দাঁড়িয়ে রইল তার পেছনে। অতঃপর নিজেই আগ বাড়িয়ে ডাকল শ্রাবণকে। বড় মামি স্পেশালি কফিটা তোমাকে দিতে বলেছে। সন্ধ্যায় নাকি বলেছিলে মাথা ধরেছে, কাজে চাপে তখন দিতে পারিনি, তার জন্য সরি। ঈশার কোমল স্নিগ্ধ গলার স্বর বরাবরই তাকে খোলস ছেড়ে আসতে বাধ্য করে। তবুও সে শক্ত হয়ে নিজের খোলস ধরে রাখে। এবারও তার ব্যতিক্রম নয়। ঈশার কোমল স্নিগ্ধ গলার স্বরকে তুচ্ছ করে কঠোর গলায় জবাব দিল, মাথা ব্যথা সেরে গেছে, এখন এসবের দরকার নেই। শুধু কি মাথা ব্যথা? কফি তো আরো অনেক প্রবলেম সলভ করতে পারে, এই যেমন মন। ভয় জড়ানো কণ্ঠ বলল ঈশা। শ্রাবণ ওর তাচ্ছিল্য মিশ্রিত হাসল। তবে মুখে উল্টো দিকে থাকায় সে হাসি দেখার ভাগ্য হলো না ঈশার। শ্রাবণ ঘুরে দাঁড়ালো ঈশার পানে। ঈশাকে একবার আপাদমস্তক দেখে বলল, তুর্যকে পছন্দ না হলে বিয়ে কেন করছিস? শ্রাবণের থেকে এহেম প্রশ্ন পাওয়া অষ্টম আশ্চর্যের ব্যাপার। হতবিহ্বল নয়নে তাকালো ঈশা। অবাকের শীর্ষে পৌঁছে বলল, কি বলে? কিছু না। বলেই কফিটা নিয়ে নিল ঈশার থেকে। পুনরায় উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। ফের একবার, দুবার, অতঃপর লাগাতার কয়েকবার চুমুক দিল কফিতে। ঈশা পলকহীন চেয়ে রইল শ্রাবণের পানে। সে কিছু বলতে চায় শ্রাবণকে, কিন্তু কিভাবে বলবে জানে না। মনে মনে আওড়াতে লাগলো কথাটা। অতঃপর এক পর্যায়ে বলতে পারল, তুর্য আমাকে বউ বলে ডাকতে চায়, তাই এত ঝগড়া। কথাটা যেন বিস্ফোরক ঘটল শ্রাবণের ভেতরে। তার কফিতে চুমুক দেওয়া বন্ধ হয়ে গেল। ঝলসানো হৃদয়ে সে এবার যেন চেয়েও হাসতে পারল না। আহত গলায় বলল, ও ভালো তো।
আমার ভালো লাগছে না ওর থেকে এই ডাক শুনতে। এটা তো তুমি আমায়। তুই ওর হবু বউ, কিছুদিন বাদে তোদের বিয়ে হবে, দেন তুই ওর পার্মানেন্ট বউ হয়ে যাবে। তাহলে বউ বলে ডাকলে তোর অসুবিধা হওয়ার কিছু তো দেখছি না। জানি না। এখন আর না জেনে উপায় নেই, অতীতের কথা ভুলে যাও। অতীত ভেবে বর্তমান নষ্ট করার কোনো মানে হয় না। আমাকে তুমি আর কখনো মাফ করবে না, তাই না? হেসে উঠল শ্রাবণ। এক বুক যন্ত্রণা ভেতরে চেপেই রেখে হাসল সে। সম্মুখে ঘুরে ঈশাকে আবারও দেখতে লাগলো আপাদমস্তক। দেখা শেষে বলল, তুই সত্যি বড্ড বোকা রে ঈশা, বড্ড বোকা। শ্রাবণের চোখ জোড়া ভাসছে নোনা জলে, যা দেখে ভেতরটা ভাঙন ধরল ঈশার। কেন সে কষ্ট দিচ্ছে এই মানুষটাকে, আর কেন সে কষ্ট পাচ্ছে নিজেও, কেন? তিতিরের বিয়েটা হলেই তোরও বিয়ের ব্যবস্থা করতে হবে। বি প্রিপেয়ার্ড ইস্যু পাখি। কথাটা বলতে বলতে কফির মগটা ঠেসে দিল ঈশার হাতে। গরম কফিটা হাতে ঠেসে যেতে ছ্যাট করে পুড়ে গেল মন পুরার ন্যায়। তবে তার চেয়েও বেশি আতঙ্ক ধরে গেল শ্রাবণের কথাটায়। ওর বিয়েটা এখনই হবে মানে কি? ও যে এখনই বিয়ে করতে চায় না। মানে কি বলছে এসব? আমি এখন বিয়ে করব না। শ্রাবণ ভাই দাঁড়াও দাঁড়াও প্লিজ। দাঁড়ালো না আর শ্রাবণ, গটগট পায়ে চলে গেল নিচে। দোতলা ভবনটিতে যথেষ্ট ঘর থাকলেও সবাইকে শুতে দিয়ে গিয়ে মনে হলো আরও বেশ কয়েকটা ঘর হলে মন্দ হতো না। প্রত্যেক ঘরেই গদাগদি করে শুতে হলো সবাইকেই। কিন্তু দুর্ভাগ্যক্রমে বাড়ির মানুষ গাদাগাদি করেও জায়গা পেল না, আবার কেউ কেউ পেলেও অস্বস্তি নিয়ে শুতে পারল না। তুতুন আর তানি জেদ ধরলো তারা কেউ ঈশাকে ছাড়া ঘুমাবেই না। ঈশা জেদ হলো সেও তার বড় মামির কাছেই ঘুমাবে। কিন্তু সব ঠিক হলেও জায়গা মিলল না কোথাও। অবশেষে জায়গা খুঁজে বের করলো শ্রাবণ। চিলেকোঠার ছোট্ট ঘরটি এখন একমাত্র ভরসা, যেখানে আলো বাতাসের ছিটে ফোটা অব্দিও নেই। শ্রাবণ এবং আরব মিলে এক এক করে সব কিছুর ব্যবস্থা করলো। একটা স্ট্যান্ড ফ্যান বসিয়ে মেঝেতে মাদুর বিছিয়ে দিল। তারপর উপর তোষক দিয়ে চাদর বিছিয়ে দিল ঈশা। বালিশ নিয়ে এলো তুতুন আর তানি। বালিশ ঠিক করে বিছানায় পেতে দিল আরব। মোট 6খানা বালিশ দিল বিছানায়। আরব, শ্রাবণ, আফিয়া বেগম, ঈশা, তানি এবং তুতুন শুয়ে পড়ল পাশাপাশি। প্রত্যেকে শতান হয়ে শুয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ল। সারাদিন খুব ধকল গেল সবার। ছোট বড় কাজ সবাইকেই করতে হয়েছে। কাল আবারও একই ধকল, একটুখানি যাবে সবার উপর থেকে। এখন এইটুকু সময় যদি রেস্ট নিতে না পারতো তবে আর কাউকে দেখতেই হতো না। প্রশ্নটা তানির। স্বল্প বুঝে ঘটে যেটুকু ধারণ করতে পারল সেটুকু দিয়েই প্রশ্ন করল সে। তবে এই প্রশ্নটা কারো কারো মনে ঝড় তুলে দিল। শ্রাবণ অনুভূতি শূন্য দৃষ্টিতে একবার পাশে ফিরে দেখল ঈশাকে। ঈশাও দেখল, তবে ওর দৃষ্টিতে ছিল এক রাশ অসহায়তা। আফিয়া বেগম দীর্ঘশ্বাস ছেড়ে ঈশার মাথায় হাত রাখলেন। কতক্ষণ কি যেন ভাবলেন আপন মনে, অতঃপর বললেন, ঈশা যদি চায় তাহলে কালই ওর বিয়ে হবে। কি রে, করবি নাকি দুবোন একসাথে বিয়ে? ঈশা অসহায় নেত্রে তাকালো বড় মামির দিকে, বলল, প্লিজ না, আমি এত জলদি মোটেই বিয়ে করতে চাই না। কথাটা একটু জোরেই বলল ঈশা, যেন কাউকে শোনাতে চাইল ওর অটুট সিদ্ধান্তের কথা। করে ফেল ইস্যু, পরে কিন্তু বুড়ি হয়ে বিয়ে করতে হবে। কথার তাল ধরল আরব। মজার ছলে কথাটা বলে হেসে উঠল সে। ঈশাও হাসলো, তবে তাচ্ছিল্য করে আপন মনে। তুতুন বলল, মেজ হবার জন্য তুলসু ভাইয়া একদম পারফেক্ট, তাই না বলো বড় মা? মানানসই বলছিস? শুধালেন আফিয়া বেগম। হ্যাঁ গো। মন সায় দিল না আফিয়া বেগমের, বললেন, জানি না রে মা, তবে আশা করব তেমনটাই হবে। সবাই আবারও নিশ্চুপ। ধীরে ধীরে ক্লান্ত শরীরটা বিশ্রাম নেওয়ার লোভ সামলাতে না পেরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো সবাই। কেবল চাতক পাখির মতো জেগে রইল এক জোড়া পাখি। তারা না পারছিল ঘুমাতে, আর না পারছিল কোনো কথা জোগাতে। কেবল দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস ছেড়ে পার করতে লাগলো নির্ঘুম রাত।